গল্পকথা বাই হিমু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা শুনছিলেন আহমদ ছফার বিখ্যাত আত্মজৈবনিক প্রেমের উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ দ্বিতীয় পর্ব। দুদিন বাদে হুমায়ুন শরীফ মিয়ার ক্যান্টিনে আমাকে পাকড়াও করে বলল, জাহিদ ভাই, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম, বলে ফেলো। হুমায়ুন বলল, আপনি চাটা শেষ করুন, এখানে বলা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ভালো না খারাপ কথা? হুমায়ুন বলল, সে আপনি পরে বিবেচনা করবেন। তারপর সে আমাকে রেসকোর্সের এক কোনায় নিয়ে গেল। হাজী শাহবাজের মসজিদের উত্তর দিকের জাকরা বিলিতি গাব গাছটার গোড়ায় গিয়ে পা ছড়িয়ে বসল। আমাকেও বলল, জাহিদ ভাই বসুন। তার কথা মতো আমিও বসে পড়লাম। ভেবে পাচ্ছিলাম না হুমায়ুনের এমন কি গোপন কথা থাকতে পারে বলার জন্য এত দূরে এই নির্জন গাছতলায় টেনে নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছে। হুমায়ুন বলল, আমাকে একটা স্টার সিগারেট দেন। প্যাকেট খুলে একটা নিজে ধরালাম, আরেকটা ওকে ধরিয়ে দিলাম। হুমায়ুন সিগারেট লম্বা করে টান দিল, তারপর নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, জাহিদ ভাই, আপনাকে একটা ব্যাপারে হুঁশিয়ার করে দেওয়ার জন্য এই এত দূরে নিয়ে এসেছি। আমি বললাম, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? হুমায়ুন বলল, আপনি সবসময় আমার উপকারই করেছেন, কিন্তু আপনি নিজের ক্ষতি করতে যাচ্ছেন। আমি একটুখানি চমকে গিয়ে বললাম, আমি নিজের ক্ষতি করতে যাচ্ছি কিভাবে? হুমায়ুন বলল, দুর্দানার সঙ্গে আপনি ইদানিং খুব ঘোরাঘুরি করছেন, কাজটা ভালো হচ্ছে না। আমি বললাম, বুঝিয়ে বলো, কেন ভালো হচ্ছে না? হুমায়ুন বলল, মহিলা অসম্ভব রকম ডেঞ্জারাস। আমি বললাম, ডেঞ্জারাস মহিলাদের আলাদা আকর্ষণ আছে, সে কথা চিন্তা করে দেখেছ? আপনি রসিকতা করে উড়িয়ে দিতে চাইছেন, কিন্তু জিনিসটি খেলা নয়। তার স্বরে একটা চাপা উত্তেজনার আভাস। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে মনের ভাষা বুঝতে চেষ্টা করলাম। হুমায়ুনের মুখটা লাল হয়ে উঠেছে। সে বলতে থাকলো, জানেন আমরা আপনাকে কিরকম শ্রদ্ধা করি? আপনাকে এমন কাজ করতে দিতে পারিনি যাতে সে শ্রদ্ধার ভাবটি চলে যায়। একটুখানি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। হুমায়ুন কি বলতে চাইছে সেটাই আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। আমি বললাম, তোমরা শ্রদ্ধা করো ঘৃণা করো সে তোমাদের ব্যাপার। আমি তোমাকে বলিনি যে আমাকে শ্রদ্ধা করতে হবে। আর যদি শ্রদ্ধাই করো, তোমাকে খুলে বলতে হবে কি কারণে সেটা চলে যাওয়ার উপক্রম হয়েছে। হুমায়ুন বলল, আপনি দুর্দানার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না? আমি বললাম, কেন রাখবো না সেটা বুঝিয়ে বলতে হবে। তোমার সঙ্গে ওই মহিলার হৃদয় ঘটিত কোনো ব্যাপার আছে? হুমায়ুন থু করে একদলা থুতু ফেলল। আমাকে কি এতই বাজে লোক মনে করেন যে ওই মহিলার সঙ্গে হৃদয় গঠিত সম্পর্ক তৈরি করব? তার সবটাই তো শরীর, হৃদয় কোথায়? আমি বললাম, মহিলার শরীর মন্দ জিনিস নয়। রোগা ছিপছিপে মহিলাকে নিয়ে ঘর করে আসছো, শরীরের মাহাত্ম্য বোঝার সুযোগও পাওনি, তাই একথা বলছো। আমার কথা শুনে হুমায়ুনের মেজাজ সপ্তমে চড়ে গেল। সে ঘেরওয়ালা পাঞ্জাবের পকেট হাতে একটা পিস্তল বের করে আনলো। আমাকে বলল, ধরে দেখেন। দেখলাম এই মারণাস্ত্রটির পিচল শীতল শরীর। সে আমারই সামনে যন্ত্রটি খুলে 6টি ছুঁচলো গুলি দেখালো। তারপর ট্রিগারে হাত দিয়ে বলল, জানেন এখানে একবার চাপ দিলে একটা গুলি বেরিয়ে আসবে, এবং একটা গুলি একজন মানুষকে খুন করার পক্ষে যথেষ্ট। আমার হাসি পেয়ে গেল। হুমায়ুন পিস্তল দেখিয়ে দৈনিক বাংলার সাহিত্য সম্পাদককে কবিতা ছাপতে বাধ্য করেছে, সেই টেকনিকটা আমার উপর প্রয়োগ করতে এসেছে। হুমায়ুন বলল, তাহলে জাহিদ ভাই, আপনার সঙ্গে ফাইনাল কথা বলতে চাই। আমি বললাম, বলে ফেলো। সে বলল, দুর্দানার সঙ্গে মেশামেশি বন্ধ করতে হবে। আমি বললাম, একই কথা বারবার বলছো, আমি যদি তোমার প্রস্তাবে রাজি না হই কি করবে? সে পিস্তলটা আঁকড়ে ধরে বলল, যদি কথা না রাখেন গুলি করে দেব। আমি বললাম, দাও করে। আমি জামার বোতাম খুলে বুকটা উন্মুক্ত করে দিলাম। সে ট্রিগারে হাত দিয়ে পিস্তলটা তাক করে রেখেছে, কিন্তু তার হাত কাঁপছে। সে বলল, রাজি হয়ে যান, নইলে ট্রিগার টিপে দিচ্ছি। আমার খুব রাগ হলো, দুঃখ হলো। জোরের সঙ্গে বললাম, আমি ভয় পেতে ঘৃণা করি, তুমি ট্রিগার টিপে দাও। তার সারা শরীরে একটা খিঁচুনি দেখা দিল এবং পিস্তলটা হাত থেকে পড়ে গেল। হুমায়ুন আওয়াজ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে আরম্ভ করলো। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? হুমায়ুন বলল, অন্তত আপনি ভয় তো পাবেন। আমি বললাম, ও তাই বলো। দুর্দনার সঙ্গে পরিচিত হওয়ার পর আমার জীবনের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেল। হঠাৎ করে আমি সবার বিশেষ মনোযোগের পাত্র হয়ে উঠলাম। যেখানেই যাই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আমি মনে করতে আরম্ভ করলাম, ঢাকা শহরের সবগুলো চেনা জানা মানুষের চোখ আমার দিকে ক্যামেরার মতো তাক করে রয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে বই ইস্যু করতে গিয়েছি। বইয়ের নাম এবং নম্বর লিখে স্লিপ দিয়ে অপেক্ষা করছি। সেদিন ভিড় কম ছিল। দাড়িওয়ালা কেরানি ভদ্রলোক মুখে বড় মতো পানের খিলিটা ঠেসে দিয়ে একটা ঢুক গিলে জিজ্ঞেস করলেন, আপনার নামই তো জাহিদ হাসান।
আমি বললাম, হ্যাঁ কেন? তিনি চুনের বুটায় কামড় দিয়ে বললেন, না কিছু না, এমনিতেই জানতে চাইলাম সেদিন গুলিস্তানের কাছে ইউনুস জোয়ারদারের বোন দুর্দানা বেগমের সঙ্গে আপনাকে দেখলাম কিনা। আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, হারামজাদা, দুর্দানা বেগমের সঙ্গে দেখেছ? তাতে তোমার বাপের কি? কত লোকিত কত মেয়ে মানুষের সঙ্গে এক রিক্সায় যাতায়াত করে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। বাংলা একাডেমির কি একটা অনুষ্ঠান দেখতে গিয়েছি। পাগলা জগলুল দূর থেকে ছুটে এসে আমার পাশ ঘেঁষে বসলো। তারপর বলল, দেখি বাতিজা, একটা সিগারেট বের করে তো দেখি। আমি প্রমাদ গুনলাম। জগলুলের পাল্লায় পড়লে সহজে ছাড়া পাওয়ার উপায় নেই। আমি নীরবে একটা স্টার সিগারেট বের করে তাকে দিলাম। সে সিগারেট নিল বটে, কিন্তু ভীষণ অবাক হওয়ার ভঙ্গি করে বলল, বাতিজা, এখনো তুমি স্টার সিগারেট খাও? আমি বললাম, চাচা, এটাই তো আমার ব্র্যান্ড। জগলুল নাকে মুখে দোয়া ছেড়ে বলল, না বাতিজা, তোমার কথাটা মনে ধরল না। তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে প্রেম করে বেড়াও, যে মেয়ে সাইকেল চালায়, প্যান্ট শার্ট পরে, একেবারে আপ টু ডেট মেয়ে। এখন তো দেখছি সে মেয়ে তোমাকে কলা দেখিয়ে চলে যাবে। বুঝলে বাতিজা, এই ধরনের মেয়েকে বসে রাখতে হলে অনেক কায়দা কানুন জানা চাই। ফকিন্নির পোলার মতো চলাফেরা করলে চলবে না। ভালো সিগারেট খেতে হবে, ভালো জামা কাপড় পরতে হবে, ভালো জায়গায় যেতে হবে। বুঝলে বাতিজা, বয়সকালে আমরাও প্রেম করেছি। একটা নয় দুটো, একসঙ্গে পাঁচ পাঁচটা মেয়ের সঙ্গে প্রেম করেছি। কখন কি করতে হবে আমি তোমাকে সব বাতলে দেব। এবার চাচার হাতে 10 টাকার একটা নোট রাখো দেখি। আমি বললাম, চাচা, আজ তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। জগলুল বলল, বাতিজা, নাই বললে পার পাবে না। ভালে ভালে 10 টাকা চালান করে দাও, নইলে লোকজনের সামনে হাটে হাড়ি ভেঙে দেব। এতদিন জগলুলকে পাগল বলে জানতাম, আজ দেখলাম লোকটা কম নিচু নয়। আমি রীতিমতো রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আপনি হাটে হাড়ি ভেঙে দিন। প্রায় 6 ফিট লম্বা লিকলিকে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে লাল চোখ করে বলল, এখনো বলছি, ভালে ভালে টাকাটা দিয়ে দাও। আমি ঘু ধরে বসে রইলাম। তারপর জগলুল চিৎকার করে বলতে আরম্ভ করলো, তুমি ইউনুস জোয়ারদারের বোনের সঙ্গে ফুর্তি করে বেড়াও, মানুষকে জানে না ইউনুস জোয়ারদার একটা খুনি? তার দলের লোকেরা গ্রামে গঞ্জে মানুষ খুন করে বেড়ায়, লোকের ধন সম্পদ লুটপাট করে। ভাইয়ের দামাকেই তো বোনটা সাইকেল চড়ে সবাইকে পাছা আর বুক দেখিয়ে বেড়াচ্ছে। এইসব কথা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেলাম। জগলুলের মাথায় বসিয়ে দেওয়ার জন্য আমি একটা ফোল্ডিং চেয়ারে উঠিয়ে ধরলাম। সভাস্থলে একটা উত্তেজনা সৃষ্টি হলো। একাডেমির লোকেরা এসে আমাদের দুজনকে আলাদা করে দিলেন। সেদিন সন্ধেবেলা একাডেমি থেকে অনুষ্ঠান শেষ করে শরীফ মিয়ার ক্যান্টিনে এসেছি। আমার পেছনে পেছন দুজন তরুণ এসে আমার বিপরীত দিকে বসলো। আমি চা খেয়ে বেরিয়ে আসতেই দেখি তরুণ দুজনও আমার পেছন পেছন আসছে। আমার কেমন যেন গা ছমছম করতে আরম্ভ করলো। যেই ছাতিম গাছটির গোড়ায় এসেছি, দুজনের মধ্যে একজন পেছন থেকে ডাক দিল, এই যে ভাই, একটু দাঁড়ান। আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আমাকে কিছু বলছেন? তরুণ দুজন আমার শরীর ঘেঁষে দাঁড়ালো। দুজনের মধ্যে অপেক্ষাকৃত বেটেটি আমাকে প্রশ্ন করলো, আপনি কি ইউনুস জোয়ারদারের দল করেন? আমি ভেবাচেকা খেয়ে গেলাম। সহসা মুখে কোনো কথা জোগালো না। লম্বা যুবকটি আমার গায়ে ঠেলা দিয়ে বলল, কি ভাই, কথা বলছেন না কেন? আমি দেখলাম গতিক সুবিধের নয়। বললাম, ইউনুস জোয়ারদার বলে কাউকে আমি চিনি না। তরুণটি হু হু করে হেসে উঠল। ইউনুস জোয়ারদারকে চেনেন না তাই না? তার বোনটিকে চিনলেন কেমন করে? একেবারে খাসামাল। কি ভাই, চুপ কেন, কথা বলেন। আমি বললাম, আপনারা অসভ্যের মতো কথা বলছেন। বেটে তরুণটি আচমকা দুহাত দিয়ে আমার গলা চেপে ধরে বলল, শালা, অসভ্য কাকে বলে চিনিয়ে দিচ্ছি। তারপর দুজন মিলে অবিরাম আমার গায়ে কিলচর মারতে থাকলো। আমার শরীর বরাবরের মতো দুর্বল। আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। তরুণ দুটি আমাকে মারতে মারতে একরকম আধমরা করে ছাতিম তলায় ফেলে রেখে চলে গিয়েছিল। অনেকক্ষণ হুঁশ ছিল না। মাঝরাতে যখন জ্ঞান ফিরে এলো, দেখলাম আমি ছাতিম তলায় পড়ে আছি। আমার শরীর দোলকাদায় লেপ্টে গেছে। অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার ক্ষমতা আমার নেই। অনেক কষ্টে সে রাতে কোনো রকমে হোস্টেলে ফিরতে পেরেছিলাম। পুরো সপ্তাহটা ঘরের মধ্যে আটকে থাকতে হয়েছিল। তবু ওই মার খাওয়ার ঘটনা আমি কারো কাছে প্রকাশ করিনি। ডক্টর মাহমুদ কবিরের সতর্ক করে দেওয়ার কথা আমার মনে পড়ল। যে মেয়ের ভাই সন্ত্রাসী রাজনীতি করে, যে মেয়ে প্যান্ট শার্ট পরে সাইকেল চালিয়ে আসা যাওয়া করে, তার সঙ্গে মেলামেশা করার মূল্য তো আমাকে দিতেই হবে। সীমানা ভাঙা কি সহজ কথা? আমি এখন বুঝতে পারছি, কিন্তু এ পথে একবার যখন পা বাড়িয়েছি, আর তো ফিরে যাওয়ার উপায় নেই। লাঞ্ছনা গঞ্জনা যা কিছু আসে, সব আমাকে একাই বুক করতে হবে। সান্ত্বনা প্রকাশ করবে, সমবেদনা জানাবে, এমন কাউকে আমি পাবো না। মার খেয়েছে কথাটি আমি কোনো লোকের কাছে বলিনি, কারণ মার খাওয়ার কথা বলার মধ্যে আমি অপমান ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তবু সপ্তাহখানেক পর যখন ঘরের বাইরে এলাম, গভীর বেদনার সঙ্গে হজম করতে হলো সরকারি দলের ছাত্ররা আমাকে মারতে মারতে আধমরা করে ফেলে গিয়েছিল, একথা সবাই জেনে গিয়েছে। এই প্রথম উপলব্ধি করলাম আমি একটা গ্যারাকলের মধ্যে আটকা পড়ে গিয়েছি। এখন আমি যেখানেই যাব, এরপর রাজরোষ আমাকে অনুসরণ করতে থাকবে।
আবার ডক্টর মাহমুদ কবিরের আরেকটি চিরকুট পেলাম। তিনি আমাকে সন্দেহে তার বাড়িতে যেতে বলেছেন। আমি ঠিক করলাম যাব না, কারণ তার ওখানে গেলে তিনি হুকোয় লম্বা টান দিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবেন, কি হে ছোকরা, এখন কেমন বোধ করছো? তখন তো আমি তোমাকে সাবধান করে দিয়েছিলাম। তিনি যে একজন মস্ত বড় ভবিষ্যদ্বক্তা, এই সত্যটি প্রমাণ করবার জন্য তার বাড়ি অবধি ছুটে যাওয়ার মধ্যে কোনো অর্থ খুঁজে পেলাম না। অপমান, লাঞ্ছনা যা কিছু আসুক আমি একাই সহ্য করব। কারোর সহানুভূতি আমার প্রয়োজন নেই। হঠাৎ করে আমি শহীদ হওয়ার দৃষ্টি দিয়ে সমস্ত মানব সম্পর্ক বিচার করতে আরম্ভ করলাম। শহীদের হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আমি তামাম দুনিয়াটাকে দেখতে আরম্ভ করলাম। ইউনুস জোয়ারদার মানুষটিকে আমি কোনোদিন নিজের চোখে দেখিনি, কথা বলিনি। তিনি কি দিয়ে ভাত খান এবং কোথায় কোথায় যান কিছুই জানিনি। তার রাজনীতির বিন্দু বিসর্গ সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। তারপরও আমার মনে হতে থাকলো জোয়ারদারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি ভীষণ কৌতূহলী হয়ে তার সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করতে লেগে গেলাম। ধীরে ধীরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের একটা ধারণা আমার মনে জন্ম নিতে আরম্ভ করলো। শহরের দেয়ালে দেয়ালে আলকাতরা লিখন দেখে আমার মনে হতে থাকলো ইউনুস জোয়ারদার ধারে কাছে কোথাও লুকিয়ে রয়েছেন এবং আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি পেতে রেখেছেন। আমি রিভলভার দিয়ে শ্রেণী শত্রু খতম করার কাজে অংশগ্রহণ করিনি, রাত দুপুরে আড়তদারের আড়তে হামলা করিনি, পুলিশ কিংবা রক্ষী বাহিনীর সঙ্গে সামনাসামনি বন্দুক যুদ্ধে আমি নামিনি, গ্রামগঞ্জের বাজারে কারফিউ জারি করে গণশত্রুদের ধরে এনে গণ আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করিনি, চেয়ারম্যান মাও সেতুংয়ের নামে স্লোগান দিয়েও গাঁওগ্রামের জমাট বাঁধা অন্ধকারে কাঁপিয়ে তুলিনে, গোপন দলের হয়ে চাঁদা সংগ্রহ করিনে, গাঢ় আলকাত্রার অক্ষরে দেয়ালে লিখন লিখিনে, গোপন দলের সংবাদ আনা নেয়া করিনে, তাদের ইশতেহারও বিলি করিনে। কোনো কাজে অংশগ্রহণ না করেই কেমন করে আমি মানসিকভাবে ইউনুস জোয়ারদারের সঙ্গে জড়িয়ে গেলাম। নিজের অজান্তেই আরেকটি গোপন পৃথিবীর বাসিন্দা হয়ে গেলাম। সেই পৃথিবীর চোখের সামনে দৃশ্যমান পৃথিবীর কোনো নিয়ম রক্ষা করে না। সেখানে সূর্য ভিন্ন রকম আলো চড়ায়, চাঁদ ভিন্ন রকম কিরণ ধারা বিতরণ করে। সেই পৃথিবীর আকাশে ভিন্ন রকমের গ্রহ নক্ষত্র শোভা বিস্তার করে। শিশুদের চোখে ম্যাজিক ম্যান্টার্নের ফুকর দিয়ে যেমন মায়াজগতের চেহারা মূর্ত হয়ে ওঠে, আমিও দুর্দনার মধ্য দিয়ে একটি গোপন পৃথিবীর নিবিড় স্পর্শ অনুভব করে একা একা রোমাঞ্চিত হয়ে উঠছিলাম। দুর্দনা যখন আমার সামনে এসে দাঁড়াতো, আমার শরীরের সমস্ত রক্ত মিছিল করে উজানে ছুটতে থাকতো। তরল রঙিন মদের নেশার মতো আমার চেতনার মধ্যে সোনালি বুদবুদ খেলা করত। দুর্দান একটি মেয়ে, একটি অজানা পৃথিবীর প্রতীক, এই ভাবনাটি আমার জন্য যথেষ্ট ছিল। তার স্তন জোড়ার আকৃতি কিরকম, অন্য মহিলার মতো তারও একখানা যৌনাঙ্গ আছে কিনা, মাসে মাসে তারও ঋতুস্রাব হয় কিনা এবং রক্তস্রাবের যন্ত্রণা সে অনুভব করে কিনা, এসব কথা কখনো আমার দর্তব্যে আসেনি। একজন যৌবনবতী নারীর রূপ ধরে আমাদের দেশের ইতিহাসের পাল্টা স্রোত, যা গ্রামে গঞ্জে সর্বত্র হাজার বছরের বাঁধন ঠেলে বেরিয়ে আসার জন্য রক্তপাত ঘটাচ্ছিল, সেই প্রবাহটার সঙ্গে দুর্দান আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল। নারী আসলে যা, তার বদলে যখন সে অন্য কিছুর প্রতীক হয়ে দাঁড়ায়, তখন তার আকর্ষণ করার শক্তি হাজার গুণ বেড়ে যায়। একটানা বেশ কয়েকটা মাস একটা ঘোরের মধ্যে কেটে গেল। নিজের দিকে তাকাবার মোটেও ফুসরত পায়নি। এক শুক্রবারে ঘুম থেকে উঠে ঘরের চেহারা দেখে সারা গা কুটকুট করতে থাকলো। অনেকদিন থেকে ঘরে ঝাড়ু পড়েনি। দেয়ালের চারপাশে ছাদে জুল জমেছে, তাতে অজস্র মাকড়সা বাসা বেঁধেছে। বালিশ ময়লা, বিছানার চাদর অনেকদিন বদলানো হয়নি, এখানে ওখানে কাগজপত্র ছড়িয়ে আছে। আমি নাস্তা শেষ করে এসে প্রথমে জুল ঝাড়লাম, তারপর বিছানার চাদর, বালিশের উষার, তোয়ালে এইসব সাবান মেখে বালতিতে ডুবিয়ে রাখলাম। নতুন চাদর বের করে বিছানায় পেতে দিলাম, বালিশের নতুন ওয়াশার লাগালাম। বইপত্রগুলো গোছগাছ করলাম। অনেকগুলো চিঠির জবাব দেওয়া হয়নি, মনের মধ্যে অপরাধবোধের পীড়ন অনুভব করলাম। মায়ের পরপর 3টে চিঠির কোনো জবাব দিইনি। ঠিক করলাম প্রথমে মাকে, তারপর চাচাকে চিঠি লিখব, বাকি চিঠিগুলোর জবাব অন্য সময় দেব। কাপড় চোপড় পরিষ্কার এবং চিঠিপত্র লেখায় অর্ধেক বেলা চলে গেল, ফলে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। দুপুরবেলা খেয়ে এসে বিছানায় পিঠ রেখেছি, এমন সময় দরজায় একে একে 3বার টোকা পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই একজন বুড়ো মতো ভদ্রলোক আমাকে সালাম দিলেন। আগন্তুক বেশ লম্বা, মুখে ছাগল দাড়ি, পরনে পাজামা এবং লম্বা নীল রঙের শার্ট। শার্টের 3 দিকে পকেট। দেখলাম তার উপরের পাটির 2টো দাঁত নেই। আমি ভদ্রলোককে বসতে বললাম এবং কী কারণে এসেছেন জানতে তিনি একগাল অমায়িক হেসে জানালেন তার তেমন বিশেষ উদ্দেশ্য নেই। আমার সঙ্গে অল্প স্বল্প কথাবার্তা বলতে এসেছেন। আমার সঙ্গে তার কখনো পরিচয় হয়েছিল কিনা জানতে চাইলাম। ভদ্রলোক এবারও হেসে জানালেন, না, আমার সঙ্গে তার মৌখিক পরিচয় হয়নি বটে, তবে তিনি আমাকে চেনেন।
নানা সভা সমিতিতে তিনি আমার বক্তৃতা শুনেছেন। আমার কথাবার্তা শুনে খুব পছন্দ হয়েছে, তাই আজ পরিচয় করতে ছুটে এসেছেন। ভদ্রলোকের কথাবার্তা শুনে আমার বুকের ছাতি একটুখানি ফুলে উঠল। তার দিকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরলাম। তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করলেন এবং জানালেন পান, সিগারেট, চা কিছুই খান না। কেবল দুপুরে এবং রাতে খাওয়ার পর মুখ শুদ্ধির জন্য অর্ধেক করে হর্তকি খেয়ে থাকেন। মৃদু হেসে এও জানালেন হর্তকি সেবনের এই অভ্যাস তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক অম্বিকা বাবুর কাছ থেকে পেয়েছিলেন। হর্তকি খুব উপকারী জিনিস। এছাড়াও তিনি প্রতিদিন ঘুম থেকে উঠে পুরো 1 গ্লাস ত্রিফলা ভেজানো পানি পান করে থাকেন। আর এই পানির গুণ এত বেশি যে পিত্তচড়া, অগ্নিমান্দ এসব রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। ভদ্রলোকের কথাবার্তা শুনে তার উপর আমার ক্রমশ শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছিল। এইরকম একজন সাত্ত্বিক স্বভাবের মানুষ সভা সমিতিতে আমার বক্তৃতা শুনে আমার প্রতি আকৃষ্ট হয়েছেন শুনে মনটা খুশিতে গান গেয়ে উঠতে চাইল। আমার উষ্মা বিরক্তি সব কোথায় চলে গেল। আমি তরিবৎ সহকারে ভদ্রলোক কোথায় থাকেন জানতে চাইলাম। ভদ্রলোক জানালেন তিনি আমার খুব কাছে নীলক্ষেতের একটা অফিসে ছোটখাটো গোছের কাজ করেন। তার আসার কারণ জিজ্ঞেস করলে তিনি খুব খুব করে হেসে উঠলেন। তারপর বললেন, অত্যন্ত তুচ্ছ ব্যাপার, স্যার শুনলে আপনার হাসি পাবে। আমি বললাম, তবু আপনি বলুন। তিনি 1 গ্লাস পানি খেতে চাইলেন। আমি পানি ভর্তি গ্লাসটা তার সামনে বাড়িয়ে দিলাম। তিনি আস্তে আস্তে ডোক গিলে গিলে সবটুকু পানি পান করলেন। তারপর মুখ খুললেন। স্যারকে প্রতিদিন দুর্দানা বেগমের সঙ্গে চলাফেরা করতে দেখি। এরকম ভালো দাগহীন মেয়ে আমি কম দেখেছি। প্যান্ট শার্ট পরে একটু পাগলামি করলে কি হবে, একেবারে খাঁটি মেয়ে। ওই মেয়ের মধ্যে কোনো রকম নোংরামি থাকতে পারে না। আসলে স্যার, আমরা মুসলমানেরা যতই পর্দা পর্দা বলে চিৎকার করি না কেন, পর্দা করলেই যে মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে যাবে এটা কোনোদিন ঠিক হতে পারে না। যাকে বলে ঘুমটার মধ্যে খেমটা নাচ, সে তো সব জায়গায় চলছে। ভদ্রলোক যে দুর্দনার নাম উচ্চারণ করলেন আমি সচকিত হয়ে উঠলাম। কারণ এ পর্যন্ত দুর্দনার ব্যাপার নিয়ে যত মানুষ আমার সঙ্গে কথা বলেছে সবার কাছ থেকে একটা প্রচ্ছন্ন বিপদের ইঙ্গিত পেয়েছি। ভদ্রলোকের মতলবখানা কি আমি আজ করতে চেষ্টা করলাম। এরপর চোখে মুখে একটা কঠোরতার বাপ ফুটে উঠল। সেটা ভদ্রলোকের দৃষ্টি এড়ালো না। তিনি জানালেন তার নাম ইউনুস মোল্লা, দুর্দনা বেগমের ভাইয়ের নামে নাম। তাই তিনি দুর্দনা বেগমের প্রতি একটা ভ্রাতৃসুলভ স্নেহ অনুভব করে থাকেন। এই স্নেহের টানেই তিনি আমার কাছে আসতে বাধ্য হয়েছেন। তিনি বললেন, স্যার, নামে নামে মিল হয়ে যাওয়ার মধ্যে একটা ব্যাপার আছে। যেমন ধরুন, ইউনুস জোয়ারদার সাহেবকে আমি কখনো চোখে দেখিনি, তবু তার দুঃসাহসী কাজের কথা শুনতে শুনতে আমার একটা আগ্রহ জন্মে গেছে। বুঝেন তো স্যার, নামে নামে মিল চুম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি করে। তাই স্যারের কাছে এলাম। ইউনুস জোয়ারদার সাহেব সম্পর্কে কিছু জানার খুব খায়েশ। আমি জানালাম জোয়ারদারের নাম তার মতো আমিও শুনেছি, কিন্তু তাকে কোনোদিন চোখে দেখিনি। আমার কথা শুনে ইউনুস মোল্লা সাহেব অবাক হওয়ার ভঙ্গি করলেন। কি যে বলেন স্যার, বোনের সঙ্গে এত খাতির অথচ ভাইয়ের ব্যাপারে কিছুই জানেন না, এটা কেমন করে হয়? আজ না জানতে পারেন, একদিন তো জানতে পারবেন। বেগম সাহেব আপনাকে না জানিয়ে কি পারবেন? স্যার, এরপর থেকে আমি আপনার কাছে আসা যাওয়া করতে থাকবো, অবশ্য স্যার যদি বিরক্ত না হন। আমার কেমন জানি সন্দেহ হলো। আমি বললাম, ইউনুস সাহেব, ঠিক করে বলুন তো আপনি কি করেন? তিনি বিনয়ে বিগলিত হয়ে জানালেন অদৃষ্টের ফেরে তাকে অতিশয় তুচ্ছ কাজ করতে হচ্ছে। তিনি নীলক্ষেত ব্রাঞ্চের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর। বুঝলাম পেছনে গোয়েন্দা লেগেছে। পাগলা জগলুল আমার ভেতরে একটা বিশ্রী জিনিস ঢুকিয়ে দিয়েছে। আগের মতো জামা কাপড় পরে আমি নিশ্চিন্ত হতে পারি না। আমার কাপড় চোপড় দুর্দনার একটা বিবেচনার বিষয় হতে পারে, আগে চিন্তাও করিনি। এখন পোশাক আশাকের ব্যাপারটা আমার প্রধান মনোযোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন প্যান্টের সঙ্গে কোন শার্টটা পরলাম, ম্যাচিং ঠিকমতো হলো কিনা, এসব জিনিসে দৃষ্টি দিতে হচ্ছে। অসম্ভব কষ্টের সঙ্গে আবিষ্কার করলাম আমার শার্টগুলো অত্যন্ত বিশ্রী, প্যান্টগুলোর কোনো ছিঁড়িছাদ নেই, পরে লজ্জা নিবারণ করা যায় কোনো মতে। পোশাকের ভেতর দিয়ে একজন মানুষের রুচি সংস্কৃতি প্রকাশিত হয়, এসব কথা কোনোদিন ঘুণাক্ষরেও মনে আসেনি। তাই ধার করে নতুন জামা কাপড় বানাতে হলো। আগে একটা শার্ট 1 টাকারে 4-5 দিন পরতাম, এখন 2 দিনের বেশি পরলে দুর্গন্ধে নিজের শরীরটাই গুলিয়ে উঠতে থাকে। ঘন ঘন লন্ড্রিতে পাঠাবার মতো পয়সা আমার নেই। নিজের হাতে পরিষ্কার করে তারপর ইস্ত্রি করি। ইস্ত্রি করা শিখে নিতে হয়েছে। আমার নিজের ইস্ত্রি ছিল না, কেনার পয়সাও ছিল না। আমার এক বন্ধুর বড় বোনের বাড়িতে একটা ইস্ত্রি নষ্ট হয়ে পড়েছিল। সেই অকেজো জিনিসটাকে মেরামতের দোকান থেকে সারাই করে কোনোরকম কাজ চালিয়ে নিই। এক ছুটির দিনে কাপড় ইস্ত্রি করছিলাম। পুরনো মালে নির্ভর করার উপায় নেই, তাপ বেশি হলে কাপড় পুড়ে যাবার সম্ভাবনা। রেগুলেটর ঠিকমতো কাজ করছিল না। আবার যদি হাতেটাতে লেগে যায়, শক খেয়ে পটল তুলতে হবে। তাই সুইচ বন্ধ করে ভাবছিলাম এখন কি উপায়।
ঘেমে সারা শরীরে আমি নেয়ে উঠছিলাম। এরকম একটা অবস্থার মধ্যে ঘরে ঢুকলো সেই বুড়ো দারোয়ান হাফিজ। সে আমার হাতের দু আঙ্গুলে লম্বা একটা স্লিপ ধরিয়ে দিয়ে বলল, স্যার আর কোয়া ম্যাম সাব। তারপর খুব দাঁড়ালো একটা হাসি ছুড়ে দিল। এটা এমন এক ধরনের হাসি দেখলে সারা শরীর জ্বালা ধরে যায়, অথচ কিছু বলার উপায় নেই। এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম, দুর্দানা এসেছে? হাফিজ একটা জবর জবাব দিল, না স্যার, এটা ম্যাম সাব, দেখলে চিনন যায়, দুর্দানা তো ফুল সাব। অপমানটা আমি গায়ে মাখলাম না, বললাম, পাঠিয়ে দাও। অন্তত মিনিট 3 পর আমার ঘরে একটি মেয়ে ঢুকলো। মেয়ে আমি ইচ্ছে করেই বলেছি, কারণ ভদ্রমহিলা হিসেবে তাকে মেনে নিতে আমার মন সায় দিচ্ছিল না। তার গায়ের রং অসম্ভব রকম ফর্সা। একখানা ফিনফিনে রেশমের শাড়ি তার শরীর ঢেকে রেখেছে। শরীরের প্রতিটি বাঘ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পাড়ের রসে তার ঠোঁট দুটো লাল। মুখের বামে একটা অকালপক্কতার ছাপ। মাথার চুলগুলো ছোট ছোট। এ ধরনের মেয়ে সচরাচর চোখে পড়ে না। মেয়েটির বয়স নেহায়েত কম হয়নি, কিন্তু বারটা ঠেকে আছে। অবশ্য এ কারণেই তাকে ভদ্রমহিলা বলা যাবে কিনা তাই নিয়ে আমি ইতস্তত করছিলাম। অবশ্য ভদ্রমহিলা দামি কাপড় চোপড় পরলেও তার পরার ধরন আপনা থেকে একটা আনাড়িপনা জানান দিয়ে যাচ্ছে। তার পোশাক আশাক দেখলে মনে হবে ওগুলো পরা হয়নি, শরীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি বললাম, বসুন। মেয়েটি চেয়ারের ওপর থপ করে বসে কোনোরকম ভূমিকা না করে জানিয়ে দিল, আমার নাম কল্পনা আক্তার লুলু। আমি আবার ইডেন থেকে বিএ ফাইনাল দেব এবং হোস্টেলেই থাকি। আমার আব্বা ছিলেন জগন্নাথ কলেজের এক্স ভাইস প্রিন্সিপাল জালালউদ্দিন হায়দার চৌধুরী। কল্পনা প্রতিটি শব্দ চিবিয়ে চিবিয়ে এমনভাবে উচ্চারণ করে যা মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু তার দাঁতগুলো খুবই সুন্দর। আমি বললাম, লুলু, আপনার আব্বা কি এখন বেঁচে নেই? মেয়েটি যেন তেরে এলো। আমার আব্বার সংবাদে আপনার কাজ কি? আমি আপনার সঙ্গে ঝগড়া করতে এসেছি। দুর্দানার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি সব রকম অসম্ভব অস্বাভাবিক পরিস্থিতির জন্য তৈরি থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি। আমি বললাম, লুলু, আমি কোথায় কিভাবে আপনার ক্ষতি করলাম? মেয়েটি মুখ জামটা দিয়ে উঠল। মশাই, আপনি নেকার মতো কথা বলবেন না। কি ক্ষতি করেছেন আপনি নিজে জানেন না? সত্যি সত্যি আমাকে মাথায় হাত দিয়ে চিন্তা করতে হলো, কখন, কোথায়, কিভাবে মেয়েটির ক্ষতি করলাম। আমি বললাম, লুলু, আপনি বোধহয় ভুল করছেন। আপনি যাকে তালাশ করছেন আমি সেই ব্যক্তি নয়। আপনার সঙ্গে আমার কোথাও কোনোদিন দেখাই হয়নি, সুতরাং ক্ষতি করার প্রশ্নই ওঠে না। আমার কথা শুনে কল্পনা আক্তার লুলু টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে মেজের উপর ছুঁড়ে মারল। ঝনঝন করে বোতলটা ভাঙলো। ভাঙা কাচের কুচি ঘরময় ছড়িয়ে পড়ল। আমি ভাবলাম, মহা মুশকিলে পড়া গেল। আমার পাগল টাগল নয় তো? লুলু বলল, আপনাকে আমি খুব ভালোভাবে চিনি। আপনার নাম জাহিদ হাসান। আপনি অত্যন্ত নোংরা চরিত্রের মানুষ। আপনাকে চিনতে আমার বাকি আছে? আপনার সঙ্গে মেলামেশা করার পর থেকে দুর্দানা অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি তাকে নষ্ট করেছেন। আপনাকে একদিন দেখে নেব। তার কথাবার্তার ধরন দেখে মজা পেয়ে গেলাম। আমি বললাম, না লুলু, দুর্দানাকে আমি নষ্ট করিনি। আমাদের সম্পর্ক এখনো পোশাকের বাঁধন অতিক্রম করেনি। লুলু কালির দোয়ারটা উঁচিয়ে ধরে বলল, আমার ইচ্ছে হচ্ছে এটা আপনার মুখে ছুঁড়ে মারি। বুঝলাম এই মেয়ের সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। মানে মানে এখান থেকে বিদায় করতে পারলেই বাঁচি। আমি বললাম, আপনি সত্যি করে বলুন তো, দুর্দানা আপনাকে বলেছে আমি তাকে নষ্ট করেছি? লুলুর টেবিলে থাবা বাজিয়ে বলল, নষ্ট করবার বাকি কি রেখেছেন? এখন দুর্দানা আমার সঙ্গে ঘুমোতে চায় না। সে বাড়ি গিয়ে শাড়ি সালোয়ার কামিজ পরতে চায়। এসব তো আপনার কাছ থেকেই শিখেছে। আমি তাজ্জব বনে গেলাম। এ কেমন ধারা নালিশ? বাঙালি মেয়ে মাত্রই তো শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরবে। দুর্দানাও যদি পরে তাহলে অন্যায় কোথায়? দুর্দানা শাড়ি পরুক, সালোয়ার কামিজ পরুক, সে তার ব্যাপার। লুলু, আমার অপরাধ কোথায়? এবার লুলু চিৎকার করে বলতে আরম্ভ করলো, আপনি নিজে মজা মারার জন্য তাকে মেয়ে বানাবার ষড়যন্ত্র করছেন। আমি চাই দুর্দানা সবসময় পুরুষ মানুষের মতো পোশাক পরবে। মেয়ে মানুষের পোশাকে তাকে একবারও দেখতে চায়নি। আপনাকে এক্ষুনি কথা দিতে হবে, আপনি জীবনে কোনোদিন আর দুর্দানার সঙ্গে মিশবেন না। দুর্দানা সারা জীবন আমার এবং একমাত্র আমার থাকবে। আমাদের পুরুষ মানুষের প্রয়োজন নেই। আমরা দুজনেই যথেষ্ট। আপনাকে আমার কথায় রাজি হতে হবে, নইলে এক্ষুনি জোরে চিৎকার দিয়ে লোকজন জোরে করে জানিয়ে দেব আপনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেছেন। ভেবে দেখলাম এ মেয়ের পক্ষে কিছুই অসম্ভব নয়। লুলু যদি সত্যি সত্যি চিৎকার দেয় এবং বলে যে আমি তার উপর চড়াও হয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছি, তাই শুনে লোকজন ছুটে আসবে এবং সবাই তার কথা সত্যি বলে মেনে নেবে। আমি আল্লাহর নাম দিয়ে শপথ করে বললেও কেউ আমার কথা বিশ্বাস করবেন না। এই আপদ কি করে বিদায় করা যায় চিন্তা করতে লাগলাম। অগত্যা আমাকে বলতে হলো, লুলু, আপনার কথা আমি মেনে নিলাম। আমি আর কোনোদিন দুর্দানার সঙ্গে দেখা সাক্ষাৎ করব না এবং তার সঙ্গে সম্পর্কও রাখব না। লুলু বলল, মুখের কথা চলবে না, আপনাকে স্ট্যাম্পে লিখে দিতে হবে। সে সত্যি সত্যি ব্যাগের ভেতর থেকে 3 টাকার স্ট্যাম্প বের করে আনলো। আমি তার কথা মতো লিখে দিলাম, আমি অমুকের পুত্র জাহিদ হাসান এই মর্মে অঙ্গীকার করিতেছি যে জীবনে দুর্দানা নামী মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করিব না এবং কোনো প্রকার সম্পর্কও রাখিব না।
আমার কাছ থেকে সই আদায় করে কল্পনা আক্তার লুলু গমিত হলো, কিন্তু আমি একটা বড় ধাক্কা খেলাম। দুর্দানা কি সমকামী? মাঝখানে বেশ কিছুদিন আমার সঙ্গে দুর্দানার দেখা হয়নি। তার ছোট বোনের শরীর খারাপ যাচ্ছিল, তাই নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। আমি তার বাড়িতে একখানা পোস্টকার্ড লিখে 14 তারিখ সন্ধেবেলা ওয়ারিতে খানে খানানের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের বন্ধুটির নাম আব্দুর রহিম খান। তার দরাজ দিলের পরিচয় পেয়ে খানকে খানে খানান করে নিয়েছিলাম। আকবরের নৌরতনে একজন ছিলেন খানে খানান। দুর্দানা 5:30 বাজার সঙ্গে সঙ্গে এসে হাজির। সে সবসময় গড়ির নির্দেশ মেনে চলে। যদি 5টায় আসবে বলে সবসময় লক্ষ্য রাখে সেটা যেন 5টা 5 মিনিটে না গড়ায়। সাইকেলের চাবিটা বিছানার উপর ছুড়ে দিয়ে বলল, জাহিদ ভাই, আজকে রাতে সাইকেলটা আপনার এখানে থাকবে। কাল ক্লাস করতে এলে নিয়ে যাব। ওয়ারি থেকে আসার পথে আপনি আমাকে বেবি ট্যাক্সিতে নাখালপাড়া অবধি পৌঁছে দেবেন। বেশ কিছুদিন থেকে আমার মনটা খচখচ করছিল। দুর্দানার সঙ্গে দেখা হয়নি, তাই সুযোগ হয়নি জেনে নেওয়ার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কল্পনা আক্তার লুলু বলে কোনো মেয়েকে চেনো? দুর্দানা জবাব দিল, চিনব না কেন? আপনার সঙ্গে তার দেখা হলো কোথায়? আমি বললাম, সে হোস্টেলে এসেছিল এবং অনেক আজে বাজে কথা বলে গিয়েছে। প্রথমে সে অবাক হওয়ার ভঙ্গি করলো, তারপর রেগে গেল। পকেট থেকে প্যাকেট বের করে লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরালো। একটা লম্বা টান দিয়ে দোয়া ছেড়ে বলল, শালীর সাহস তো কম নয়, সে আপনাকে পর্যন্ত বিব্রত করতে ছুটে এসেছে। জানেন জাহিদ ভাই, মেয়েটা আমাকে অস্থির করে তুলেছে। একথা বলতে গিয়ে দুর্দানা ফিক করে হেসে ফেলল। আমার যত ছেলে বন্ধু আছে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, খবরদার তোমরা দুর্দানার সঙ্গে মিশবে না, দুর্দানা আমার বর। দুর্দানার সঙ্গে কোনোদিন আমার এ ধরনের কথাবার্তা হয়নি। তার সম্পর্কে আমার মনে যে একটা ধারণা তৈরি হয়েছিল, তাতে হাতুড়ির আঘাত লাগছিল এবং একটু একটু করে বার্নির জ্বর ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারো লুলু যা বলেছে তাতে কোনো রকম সত্যের স্পর্শ নেই? আমার কথা শুনে দুর্দানা কাঁধ চাকালো, তারপর বলল, আমাকে শার্ট প্যান্ট পরা দেখে কোনো মেয়ে যদি মনে করে আমি তার শুনতে তো আমার বেশ লাগে। কথাগুলো হজম করতে আমার কষ্ট হচ্ছিল, সেটা দুর্দানার দৃষ্টি এড়ালো না। বলল, জাহিদ ভাই, আপনি আছাবো ধরনের মানুষ, সংসার অনেক জটিল। এখানে কত ধরনের মানুষ, সেসব ভেবে আর কি হবে। নিন, কাপড় চোপড় পরে নিন, সন্ধে হয়ে এলো। তার কথার কোনো জবাব না দিয়ে কাপড় চোপড় পরতে লেগে গেলাম। সারা পথে দুর্দানার সঙ্গে আমার একটাও কথা হয়নি। খানে খানানের বাড়ি এসে যখন পৌঁছলাম, আকাশে নিবিড় করে মেঘ জমেছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। খানে খানান দরজা খুলে খুশিতে একরকম নেচে উঠে বলল, দেখছো তো আসমানের অবস্থা, একটু পরে বৃষ্টি নামবে। আমার কাছে বিসমিল্লা খানের মিয়াকি মোল্লার এবং মেঘ মোল্লার রাগের সানাইয়ের রেকর্ড দুটি আছে। এখনই সানাই শোনার উপযুক্ত সময়। কাজের লোকটা চা দিয়ে গেল। সে রেকর্ড এবং প্লেয়ার আনতে বেধরে গেল। আকাশ ভেঙে বর্ষা নেমে এলো। খানে খানান প্লেয়ারের রেকর্ড চাপিয়ে দিল। সে বলল, আমরা রেকর্ড শুনতে শুনতে অন্য সবাই এসে পড়বে। খানে খানান হলো সেই ধরনের মানুষ, নিজেকে অন্যদের কাছে জাহির করে যৌন পুলকের মতো এক ধরনের নিবিড় আনন্দ সুখ অনুভব করে। সে বিসমিল্লার রেকর্ড কিনেছে নিজের গভীর পিপাসা মেটাবার জন্য নয়। অন্যেরা বলবে, খানে খানান ছেলেটা বেশ রুচিবান, বিসমিল্লার সানাই সে নিয়মিত শুনে, এই জন্যে। খানে খানানের সবকিছুই এ ধরনের। আজ সন্ধ্যায় দুর্দানাকে নিমন্ত্রণ করে আনার মধ্যেও যে এ ধরনের একটা জাগ দেখানোর ব্যাপার আছে, সেটা ক্রমাগত টের পেতে আরম্ভ করেছি। দুর্দানা বাংলাদেশে ভীষণ আলোচিত মহিলা। তাকে নিয়ে ফাজিল কলাম লেখকেরা রবি বাসরীয় সংখ্যায় আজেবাজে ফিচার লেখে। কেউ কেউ অবশ্য ভালো কথাও লিখে থাকে। সবকিছু মিলিয়ে দুর্দানার একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে। সেই জিনিসটি খানে খানানের বন্ধু বান্ধবের কাছে জানান দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। দুর্দানাই আজকে নিমন্ত্রণের প্রধান উপলক্ষ। আমি ফাও ছাড়া কিছু নই। যেহেতু একা নিমন্ত্রণ করলে দুর্দানা আসবে না, তাই আমাকেও ডাকা হয়েছে। আমার ভীষণ খারাপ লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর বিসমিল্লার সানাইতে মেঘমল্লার বেজে চলেছে। নিসর্গের সঙ্গীত ধারার সঙ্গে বিসমিল্লার সানাইয়ের সুর মিলেমিশে কি অপূর্ব মায়ালোকের জাদু রচনা করে যাচ্ছে। আমি দুচোখ বন্ধ করে আছি। সুরের সূক্ষ্ম কারুকাজের প্রতিটি মুছর আমার ভেতরের গোপন দরজা একটা একটা করে খুলে দিচ্ছে। মুহূর্তেই আমি অপার্থিব জগতের বাসিন্দা হয়ে গেলাম। জগতে এত সুন্দর জিনিস আছে, অকারণে আমার দু চোখ ঠেলে পানি বেরিয়ে আসতে চাইছে। আহা, কতদিন এমন হৃদয়দ্রাবক বাজনা শুনিনি। খানে খানান দুর্দানার সঙ্গে বকর বকর করছে। বিসমিল্লা খানের সানাই, আকাশে তুমুল বৃষ্টি, আর এদিকে বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ির সঙ্গে হাঁসের ভুনা মাংস। সবকিছুর এক আশ্চর্য মানিকাঞ্চন সংযোগ। তার বন্ধুবান্ধব যারা আসবে তাদেরও কেউ ফেলনা মানুষ নয়। ধানমন্ডি থেকে আসবে মনসুর, তার বাবা লয়েড ব্যাংকের জিএম, আর আসছে বনানী থেকে মেহবুব। সে আগামী সপ্তাহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আচমকা চলে যাচ্ছে। আসবে জুম্মন খাঁ, বাংলাদেশে পপ গানের রাজা। গান গেয়ে জুম্মন শহর বন্দর মাত করে ফেলেছে।
এমনি করে খানে খানান সম্ভাব্য অতিথিদের নাম বলে নিজে উদ্দীপিত হয়ে উঠেছিল এবং আমাদেরও তাক লাগিয়ে দিচ্ছিল। তার বাড়িতে এসেছি, বাজনা শুনছি এবং একবেলা ভালো খাবো, তার কথা না শুনে উপায় কি? কিন্তু বিসমিল্লাহ খানের রেকর্ডটাই যত সব গোলমাল বাঁধিয়ে দিল। এক জায়গায় আটকে গিয়ে ঘের ঘেরে আওয়াজ করতে লাগলো। পিনটা সঞ্চালিত হচ্ছিল না। আমি খানে খানানকে ডেকে বললাম, দোস্ত, এরকম ঘের ঘের আওয়াজ আসছে কেন? সে বলল, রেকর্ডারটার এক জায়গায় ফাটা আছে, সেখানটায় আটকে গিয়েছে, দাঁড়াও বদলে দেই। ঠিক এই সময় আমরা বাইরে থেকে দরজা জানালায় প্রচণ্ড ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম। ভেতরে করে বসে আছি, তবে একসঙ্গে অনেক মানুষের গলার আওয়াজ এবং চিৎকার শুনতে পাচ্ছি। এমন বিশ্রী সব গালাগাল করছে, শুনলে কানে আঙ্গুল দিতে হয়। খানে খানান দ্রুত দরজার দিকে উঠে গেল এবং ফাটা রেকর্ডটা সেই একই জায়গায় ক্যারক্যার শব্দ তুলে ঘুরতে লাগলো। না আমি না দুর্দানা কেউই প্লেয়ারটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। খানে খানানের সঙ্গে বাইরের লোকজনের তখন উত্তপ্ত বাদানুবাদ চলছে। সব কথা আমাদের কানে আসছে। কিছুক্ষণ পর খানে খানান ঘরে ঢুকে ফিসফিস করে বলল, দুস্থ, মস্ত বড় মুসিবত। ভয়ে তার মুখমণ্ডল ফ্যাকাশে, ঠিকমতো আওয়াজ বের হচ্ছিল না। সে ফিসফিস করে কখনো থেমে কখনো তুতলিয়ে যা বলল, তার অর্থ দ্বারা এরকম: গত 2 বছর দুর্দানা এই পাড়ার টিঙ্কু নামের একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পিটিয়েছিল। সেই ছেলেটাই আমার সঙ্গে দুর্দানাকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। টিক্কু অনেক লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করেছে। তারা বলছে তাদের হাতে দুর্দানাকে তুলে দিতে হবে, নইলে দরজা ভেঙে তারা ঘরে ঢুকবে এবং দুর্দানাকে উঠিয়ে নিয়ে যাবে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি বলেছি তোমরা এসেছিলে কিন্তু চলে গিয়েছো। যদি ঘরে ঢুকে তোমাদের পাই, দুর্দানাকে তো নিয়ে যাবেই, আবার ঘর বাড়ি ভেঙে চুরে আস্ত রাখবে না। এখন উপায়? এটা নতুন নয়, এরকম বহু অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা দুজন চুপচাপ কাউকে কিছু না বলে পিছন দিককার কিচেনের পাশের দরজাটা খুলে দুবারের সীমানা দেয়ালের মধ্যবর্তী আধ হাত প্রস্থ সরু পথ ধরে যতটা সম্ভব দ্রুত অগ্রসর হতে থাকলাম। পথটা পার হয়ে বড় রাস্তায় এসে পড়লাম। তুমুল বর্ষার কারণে রাস্তায় মানুষজন ছিল না, সেটা আমাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। অনেকটা পথ পার হয়ে বলদা গার্ডেনের সামনে এসে যখন একটা খালি রিকশায় বসে উঠলাম, তক্ষুনি দাঁড়ানো জন্মালো আমরা এবারের মতো বেঁচে যেতে পেরেছি। রিকশায় উঠেই প্রথম টের পেলাম আমাদের পরনের কাপড় চোপড়ের সব ভিজে চুপসে গেছে। দুর্দানার দিকে তাকানোর উপায় ছিল না। তার জামা দ্বিতীয় চামড়ার মতো বুকের সঙ্গে একসা হয়ে লেগে রয়েছে। স্তন দুটো ফুটে বেরিয়ে আসতে চাইছে। আমার কেমন লজ্জা লাগছিল। বৃষ্টি হচ্ছিল আর সঙ্গে সঙ্গে হাওয়া দিচ্ছিল। অকাল বৃষ্টি, ভীষণ শীত লাগছিল। হঠাৎ করে আমি একটা কাজ করে বসলাম। দুর্দানার মুখটা নিজের কাছে টেনে এনে চুমু দিতে লাগলাম। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, শু শু হাওয়া বইছে। এমন জোরে বইছে যে মাঝে মাঝে রিক্সা শুদ্ধ আমাদের উড়িয়ে নিতে চাইছে। আমার মনে হলো সব মিথ্যে, বৃষ্টি মিথ্যে, হাওয়ার বেগ মিথ্যে, কেবল এই চুমুটাই সত্যি। আমি জানতাম না দুর্দানাকে চুমু দেওয়ার আকাঙ্ক্ষা আমি কতদিন থেকে রক্তের ভেতর লালন করে আসছিলাম। যেহেতু আমার দুর্দানার মুখ চুম্বন করতে হবে, সেজন্যই খানে খানানের বাড়িতে টিঙ্কু দলে বলে হামলা করেছিল। আমাদের জন্যই এমন প্রবল বেগে হাওয়া বইছে, এমন মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বজ্রবিদ্যুতে আঁকা বর্ষণমুখর রাতটা আমাদের। রিকশাওয়ালাকে বাতাসের প্রতিকূলে যেতে হচ্ছিল, সেজন্য অত্যন্ত ধীরগতিতে সে এগোচ্ছিল। যত ইচ্ছা আসতে যাক, দুর্দানার নাখালপাড়ের বাড়িতে পৌঁছতে বাকি রাত কাবার হয়ে যাক, কিছু যায় আসে না। দুর্দানা সরে এসে আমার আরো কাছে ঘেসে বসলো। আমি তার কাঁধে হাত রাখলাম, মাথার ভিজে চুলের গন্ধ নিলাম। একসময় তার বুকে হাত রাখলাম। ভীত সংকুচিত পায়রার ছানার মতো দুটো স্তন স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আমি স্তন দুটো নিয়ে খেলা করতে আরম্ভ করলাম। আমার সমস্ত চেতনা তার স্তনযুগলের ওঠানামাকে ঘিরে আবর্তিত হচ্ছিল। এই তুরীয় অবস্থার মধ্যেও একটা জিনিস আমার কাছে ধরা পড়ল, দুর্দানার বাম স্তন ডানটির তুলনায় অনেক পরিমাণে ছোট। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক থেকে থাকলো, কেমন করে হলো? বাম স্তনটা ছোট কেন? তারপর আরেকটা প্রশ্ন জন্ম নিল, দুর্দানার বাম স্তনটা দৃষ্টির আড়াল করার জন্যই কি সে এমন আঁটোসাঁটো শার্ট পরে বুকটা চেপে রাখে? এই সময় রাস্তার লাইট চলে গেল। দুর্দানা বাচ্চা মেয়ের মতো আমার কাঁধের উপর তার মাথাটা রেখে ফিসফিস করে বলল, জাহিদ ভাই, আমার খুব খারাপ লাগছে। পিরিয়ড শুরু হয়েছে, এখন ভীষণ ব্লিডিং হচ্ছে। গুলিস্তানে গিয়ে একটা বেবি ট্যাক্সি ধরবেন, তাড়াতাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন। আমার ভেতরে বিস্ফোরণ হতে শুরু হয়ে গেল। দুর্দানারও তাহলে পিরিয়ড হয়? তার শরীর থেকে তীব্র বেগে রক্তধারা নির্গত হয়? দুর্দানা আরেকটা চেহারা নিয়ে আমার কাছে ধরা দিতে আরম্ভ করেছে। অমেয়ে মানুষ দুর্দানা এতদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার মেয়ে মানুষের পরিচয় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি ভেতরে ভেতরে একরকম শঙ্কিত হয়ে উঠলাম। একে নিয়ে আমি কি করব? একে তো কোনোদিন ভালোবাসতে পারবো না। গুলিস্তানে এসে একটা স্কুটারে চাপিয়ে তাকে নাখালপাড়া রেখে এলাম। মাস তিনেক পর একবার ঘুমিয়ে আছি, হোস্টেলে একটা লোক এসে সংবাদ দিয়ে গেল রাজাবাজারের বাসার কাছে কে বা কারা হুমায়ুনকে গুলি করে খুন করে গেছে।
তাকে দেখার জন্য তাড়াতাড়ি হাসপাতালে ছুটলাম। আমি যখন গিয়েছি তখন সব শেষ। হুমায়ুনকে বিছানায় শুয়ে রাখা হয়েছে, নিতর নিস্তব্ধ। মাথার বাঁ দিকটা একটা বড়সড় আমের মতো ফুলে উঠেছে। আমার বুকটা জ্বালা করছিল। হুমায়ুনের বউটার একটা বাচ্চা হয়েছে, 3 মাসও যায়নি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাসপাতালে কান্নাকাটির ধুম লেগে গিয়েছিল। তার বউ ক্ষণে ক্ষণে সংজ্ঞা হারিয়ে ফেলছিল। আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে একপাশে টেনে নিয়ে কানে কানে বলল, জাহিদ ভাই, আপনি এখান থেকে তাড়াতাড়ি কোথাও চলে যান। একটু পরেই কে খুন করেছে তাই নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে। সবাই আপনাকে দায়ী করতে চেষ্টা করবে, কারণ ইউনুস জোয়ারদারের গ্রুপের সঙ্গে হুমায়ুনদের গ্রুপের অনেকদিন থেকে রাজনৈতিক শত্রুতা চলছে। হুমায়ুনকে নিশ্চয়ই ইউনুস জোয়ারদারের লোকেরাই খুন করেছে। আমার চট করে মনে পড়ে গেল, হুমায়ুন আমাকে হাজী শাহবাজের মসজিদের পাশে একদিন বিকেলবেলা ডেকে নিয়ে দুর্দানার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিল। আমি তার কথায় রাজি না হওয়ায় একটা পিস্তল বের করে আমাকে খুন করার বই দেখিয়েছিল। আমি বই পেতে রাজি না হওয়ায় হুমায়ুন ঝরঝর করে কেঁদে ফেলেছিল। হায় রে হুমায়ুন, তুমি এমন করুণভাবে মৃত্যুসজ্জায় শুয়ে আছো। হুমায়ুনের মৃত্যুর পর থেকে মজিদ মামা, যিনি সবসময় ছোট ছোট পানের খিলি মুখে পরে দিতেন, সাইকেলে যাওয়া আসা করতেন, আর কোনোদিন তার দেখা পাওয়া যায়নি। প্রিয় সোহিনী, দুর্দনার গল্পটা এরকমভাবে শেষ হয়েছে। তুমি খুব অবাক হচ্ছ না? অমন জমজমাট একটা সম্পর্ক বলা নেই কোয়া নেই আপনা থেকে ছেদ পড়ে গেল। কিন্তু তার ভেতরের কাহিনী তোমার কাছে খুলে বলতে চাই। দুর্দনা এবং আমি দুজনেই অনুভব করেছিলাম আমাদের ভেতরকার তাজা সম্পর্কটা আপনা থেকেই মরে যাচ্ছে। গাছের একটা ডাল যেমন করে শুকিয়ে যায়, প্রক্রিয়াটা অনেকটা সেরকম। আমরা দুজনেই অনুভব করছিলাম যে আমাদের ভেতরের সম্পর্কের মধ্যে সেই সজীব রাসায়নিক পদার্থের ঘাটতি পড়া শুরু করেছে। এখনো দুর্দনা প্রায় আমার ঘরে আসে। তার সাইকেলের পেছনে চেপে আমি নানা জায়গায় যাই। মানুষ নানা রকম অশ্লীল মন্তব্য ছুঁড়ে মারে। এসব আমার মন্দ লাগে না। একবার লালমাটিয়ার কাছে 4জন যুবক দুর্দানাকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। আমাকেও বাধ্য হয়ে নামতে হয়। তারা দুর্দানাকে কিছুই বলল না, কেবল আমাকে রাস্তার একপাশে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটিয়ে দিল। তাদের একজন বলল, হারামজাদা হিজড়ার বাচ্চা, নুনুকাইটা থুতো লাগিয়ে দেবো। একজন মাগির পেছনে সাইকেলে চাপে বেড়াতে শরম করে না? তারা সত্যি সত্যি আমার শরীর থেকে প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য টানাটানি করছিল। ভাগ্যিস পুলিশ এসেছিল তাই রক্ষে। সেদিন একটা প্রচণ্ড ধাক্কা খেলাম। ঠিক করলাম আর দুর্দানার সাইকেলের পেছনে চাপবো না। দুর্দানাও তারপর থেকে আমাকে সাইকেলের পেছনে চাপতে বলেনি। তা সত্ত্বেও দুর্দানা আমার কাছে আসতো, আমি দুর্দানার কাছে যাইতাম। এটা একটা পুরনো অভ্যাসের জের। ট্রেনের ইঞ্জিন বন্ধ করার পরেও যেমন অন্তর্গত বেগের ধাক্কায় কিছুদূর পর্যন্ত সচল থাকে, এও ঠিক তেমনই। আমাকে দেখে দুর্দানার চোখের তারা নেচে উঠত না। আমিও দুর্দানাকে দেখে অস্তিত্বের গহনে সেই সজীব রাসায়নিক শক্তির প্রতিক্রিয়া অনুভব করতাম না। কি একটা শক্তি আমাদের দুজনের হাত ধরে দৃঢ় বেগে পরস্পরের বিপরীত দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এই শক্তিটাকে ইতিহাস বলবো না মহাকাল বলবো, এখনো স্থির করতে পারিনি। আমাদের জীবনের ভেতর দিয়ে মহাকাল কিভাবে কাজ করে তার বিবরণ হাজির করতে চেষ্টা করবে এখানে। হুমায়ুন খুন হওয়ার পর চারদিকে একটা জনরব উঠল যে ইউনুস জোয়ারদারের লোকেরাই তাকে খুন করেছে। হুমায়ুন যে গোপন রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল সে বিষয়ে আমার সামান্যতম ধারণাও ছিল না। হুমায়ুন যেসব কথা আমাকে বলতো, যে ধরনের অস্থিরতা অনুভব করত, সেসবের অর্থ আমার কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। লোকজনকে আরো বলা বলি করতে শুনলাম, হুমায়ুনের গ্রুপ একবার মাঝখানে ইউনুস জোয়ারদারের প্রাণের উপর হামলা করেছিল। তার বদলা স্বরূপ জোয়ারদারের গ্রুপ হুমায়ুনের প্রাণটা নিয়ে নিল। হুমায়ুনের খুন হওয়ার পর মানুষজন নানা রকম রটনা করতে আরম্ভ করলো। কেউ কেউ বললেন, যেহেতু দুর্দানার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে, তাই হুমায়ুনের খুন হওয়ার পেছনে আমারও একটা গোপন ভূমিকা ছিল। এই অভিযোগ আর কেউ নয়, উত্থাপন করলেন শিক্ষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী মহিলাদের শফিক সাহেব তার নিজের উদ্যানের ফল বলে মনে করতেন। আমার মতো একজন গাঁও গ্রামের মানুষ একটা চিতা বাগিনী চড়িয়ে বেড়াবে, শফিক সাহেব এটা কিছুতেই মেনে নেননি। তিনি মনে করতেন তার ব্যক্তিগত ক্ষেত্রে আমি বেড়াবেগে প্রবেশ করে অনধিকার চর্চা করছি। তিনি কখনো আমাকে ক্ষমা করতে পারেননি। হুমায়ুনের মৃত্যুর পর শফিক সাহেব বলে বেড়াতে থাকলেন আমি হুমায়ুনের বিধবা বউকে বিয়ে করার জন্যই তাকে খুন করেছি। তিনি ছিলেন সরকারি দলের লোক। অনেক মানুষ তার কথা বিশ্বাস করে ফেললেন। আমার যাওয়া আসার পথে মানুষজন আমার দিকে আঙ্গুল তুলে দেখাতে আরম্ভ করলো। সত্যি সত্যি আমি হুমায়ুনকে খুন করেছি কিনা এমন একটা সংশয় আমার ভেতরেও জন্ম নিতে আরম্ভ করলো। খুনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি নিজেকে খুনি ভাবতে আরম্ভ করলাম। মানুষ তো নিজের অজান্তে অনেক জঘন্য অপরাধ করে বসে। সমস্ত ধর্ম তো পাপ বোধের উপরই প্রতিষ্ঠিত। যেহেতু মানুষ হিসেবে তোমাকে জন্ম নিতে হয়েছে, তুমি পাপী। এই সময় একদিন আরেক ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমার হোস্টেলে দর্শন দিলেন সেই এসবির ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা নিজেকে মনে করতেন ইউনুস জোয়ারদারের মিতা।
এই মিতার সম্পর্কে অল্প স্বল্প সংবাদ জানার জন্যই আমার কাছে আসতেন। তিনি বলতেন, যেহেতু নামে নামে মিল গেছে তাই মিতার সম্পর্কে জানার অধিকার তার আছে। আজ মোল্লা সাহেবের নতুন চেহারা দেখলাম। তিনি কোনোরকম বনিতা না করেই জানালেন আমাকে এই ভদ্রলোকের সঙ্গে মালিবাগ স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হবে। না, ভয়ের কোনো কারণ নেই, এই যাবো আর আসবো। শুধু তারা আমার কাছ থেকে কিছু সংবাদ জানতে চান। পুরো 2 মাস ধরে আমাকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হলো এবং আসতে হলো। কত রকম জেরার সম্মুখীন যে হতে হয়েছিল সে কথা বয়ান করে লাভ নেই। ওই পরিস্থিতিতে দুর্দনার সঙ্গে সম্পর্ক রক্ষা করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। এছাড়া সে কোথায় যেন আত্মগোপন করলো, কিছুই জানতে পারলাম না। মহাকালের খাড়ার আঘাতে আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হবে। ইংরেজি কাগজের প্রথম পাতায় টুকরো একটা খবর পড়ে আমি চমকে উঠলাম। ইউনুস জোয়ারদার শর্ট ডেট। এক কোনায় ইউনুস জোয়ারদারের একটা ঝাপসা ছবি ছাপা হয়েছে। আমি নিজের চোখে কোনোদিন ইউনুস জোয়ারদারকে দেখিনি। এই ঝাপসা ছবিটির দিকে তাকানো মাত্রই আমার বুকে মমতার ঢেউ উতলে উঠল। কি কারণে বলতে পারবো না। আমি মনে মনে আরম্ভ করলাম, ইউনুস জোয়ারদার আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান। তার মৃত্যু সংবাদে আমার চোখের সামনেকার গোটা পৃথিবীটা দুলে উঠল। তিনি আমার কেউ নন, তার দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু আমার মনে হলো তার দু চোখের দৃষ্টি নিভে গেছে, নিঃশ্বাস নিতে ভয়ানক কষ্ট হচ্ছিল। এই অবস্থায় দুদিন পায়ে হেঁটে একা একা ঢাকা শহরের পথে পথে ঘুরে বেরিয়েছি। ইউনুস জোয়ারদার কোন জাদুমন্ত্র বলে জানি নে আমার ভেতরে অনাগত পৃথিবীর যে স্বপ্ন জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তার মৃত্যুতে সেই পৃথিবীটাই ছারখার হয়ে গেল। আমি কেন বেঁচে থাকব? কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। কারো কাছে প্রকাশ করে মনোবেদনা হালকা করব সেই উপায়ও নেই। কে শুনবে আমি সুখভর্তি একটা জাহাজের মতো ঢাকা শহরে অনবরত পথ হাঁটছিলাম। 3 দিন পর গল গল করে রক্ত বমি করলাম এবং 3 মাসের জন্য আমাকে হাসপাতালে স্থায়ী ডেরা পাততে হলো। কি করে যে বেঁচে ফিরে এসেছি সেটা আমার কাছে এখনো অবিশ্বাস্য ব্যাপার মনে হয়। প্রিয় সোহিনী, ইউনুস জোয়ারদার খুন হওয়ার 1 বছর না যেতেই একদিন রেডিওতে ঘোষণা শুনলাম দেশের রাষ্ট্রপতি বাংলার নয়নমণি শেখ মুজিব সপরিবারে আত্মাইদের হাতে খুন হয়েছেন। প্রিয় সোহিনী, নীল নির্মেঘ আকাশ থেকে আমার মাথায় কে যেন একটা তাজা বজ্র ছুড়ে দিল। প্রিয় সোহিনী, আমি এক অভাগা, কেবল দুঃখের গাথা লেখার জন্যই যেন আমার জন্ম। মহাকাশের খাড়া আমার আর দুর্দানার সম্পর্কটা শুধু নষ্ট করেনি, এই খাড়া জলসে উঠে হুমায়ুনকে নিরস্ত্রিত করেছে, ইউনুস জোয়ারদারের গর্দান নিয়েছে, সপরিবারে শেখ মুজিবকে পরপারে পাঠিয়ে দিয়েছে। হুমায়ুন জোয়ারদারকে খুন করতে চাইলে জোয়ারদার হুমায়ুনকে খুন করে বদলা নিলেন। শেখ মুজিব জোয়ারদারকে হত্যা করলেন, সেনাবাহিনীর জওয়ানরা শেখকে খুন করল। জিয়া, তাহের, খালেদ, মুশারফ, মঞ্জুর, কাকে কার হত্যাকারী বলবো? আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি মহাকালের খাড়ার আঘাতে তাদের এক একজনের মণ্ড বাদুরে তালের মতো গড়িয়ে পড়ল। আমি কাকে কার বিরুদ্ধে অপরাধী বলে শনাক্ত করব? এরা সবাই দেশপ্রেমিক, সবাই স্বাধীনতা সংগ্রামী। জননী স্বাধীনতা মহাকালের রূপ ধারণ করে আপন সন্তানের মণ্ড নিয়ে গেন্ডুয়া খেলতে আরম্ভ করেছে। প্রিয় সোহিনী, কার অপরাধ একথা জিজ্ঞেস করবে না। আমরা সবাই শরীরে রক্ত প্রবাহের মধ্যে ঐতিহাসিক পাপের জীবাণু বয়ে বেড়াচ্ছি। সেই ইতিহাস প্রতিশোধ গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে উঠেছে। আমরা কেমন যুগে কেমন দেশে জন্মগ্রহণ করেছি ভাবো একবার। প্রিয় সোহিনী, এরপর তুমি দুর্দনা সম্পর্কে প্রশ্ন করে আমাকে বিব্রত করবে না আশা করি। তবু তোমার কৌতূহল দূর করার জন্য বলবো, সে এই ঢাকা শহরেই আছে, তার স্বামী, সংসার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে। অবশ্য অনেক আগে সাইকেল চালানো ছেড়ে দিয়েছে, এখন নিজের হাতে গাড়ি চালাই। এসব মামুলি সংবাদে আর কাজ কি? তবু আমি অকপটে বলবো, দুর্দনার কাছে আমার ঋণের পরিমাণ সামান্য নয়। তার স্পর্শেই আমি ইতিহাসের মধ্যে জেগে উঠতে পেরেছি। এ সামান্য ব্যাপার নয়। সব মানুষ জীবন ধারণ করে, কিন্তু ইতিহাসের স্পর্শ অনুভব করে না। আশা করি এই ব্যাপারটাকে তুমি প্রকৃত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে চেষ্টা করবে। দুর্দনার প্রতি কোনো রকম সন্দেহ, সংশয় মনের কোঠায় এক পলকের জন্য ঠাঁই দেবে না। এই যে আমি তোমার অভিমুখে যাচ্ছি, দুর্দনা হচ্ছে তার প্রথম মাইল ফলক। দুর্দনা একা নয়, আরো অনেক নারীর জীবন আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সবার কথা আমাকে তোমার কাছে বলতে হবে, নইলে আমি তোমার দিকে যাওয়ার শক্তি এবং নির্ভরতা অর্জন করতে পারবো না। আগেই বলেছি, কাজটা কঠিন, খুবই কঠিন। পাজরে পাজরে আঘাত করে অস্তিত্বের ভেতর থেকে নিমজ্জিত নারীদের তুলে আনতে হচ্ছে। প্রিয়তম আমার, সুন্দরী আবার, তুমি আমাকে এই দুঃসাধ্য দায়িত্ব সম্পাদনের সাহস দিয়েছ, প্রেরণা দিয়েছ। তুমি আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ আছে বলেই আমি অতীতকে আবিষ্কার করতে পারছি। যদি তোমাকে ভালো না বাসতাম এই কাহিনী কোনোদিন লিখতে পারতাম না। আমি নিজের কাছে নিজে শুদ্ধ হয়ে ওঠার তাগিদেই আমার জীবনের নারীদের কথা বয়ান করে যাচ্ছি। লক্ষ্মী আমার, প্রিয়তমা আমার,
আমার জীবন এত বিচিত্র ধরনের নারীর আনাগোনা দেখে আমাকে ঘৃণা করো না। মানুষ একজন মাত্র নারীকে মনে প্রাণে কামনা করে, আর সেই সম্পূর্ণ নারী জগতে মহামূল্যবান হীরক খণ্ডটির চাইতেও দুর্লভ। তাই খণ্ড খণ্ড নারীকে নিয়ে মানুষকে সন্তুষ্ট থাকার ভান করতে হয়। তোমার মধ্যে একটা অখণ্ড নারী সত্তার সন্ধান আমি পেয়েছি। আমার কেমন জানি আশঙ্কা হয়, এই কাহিনী যখন আমি শেষ করব, তুমি হয়তো এই বিশাল পৃথিবীর কোথাও হারিয়ে যাবে। তবু আমার সুখ, আমার আনন্দ, আমার প্রাণের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে একটি সম্পূর্ণ নারীকে আমি ভালোবাসতে পেরেছি। জীবনে ভালোবাসার চাইতে সুখ কিসে আছে? আপনারা শুনছিলেন আহমদ ছফার প্রেমের উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে নিয়ে ভালো থাকুন। টাটা।